আসসালামু আলাইকুম। ওয়াজিবউদ্দিন সেন্টু স্বাগত জানাচ্ছি আন্তরিকভাবে আপনাদের সবাইকে। আমার আজকের এই ভিডিও বাংলাদেশের স্বর্ণের খনি অফুরান স্বর্ণের মজুদ বদলে যেতে পারে 18 কোটি মানুষের ভাগ্য। এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন, আমার তো খুব অল্প স্বল্প দর্শক, যাই হোক তারপরও আই এম সো গ্রেটফুল টু ইউ অল। সমর্থন তো দিচ্ছেন তো 1200-1300 মানুষে দেখাও হয়, 1 লক্ষ হয়ে গেছে দেখা ভিউ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। বিনীত অনুরোধ করতেছি, তাও একটু টুকটাক সাপোর্ট দেন, একটু সাবস্ক্রাইব করেন, বন্ধুদেরকে বলেন যে একটা ভিডিও আছে পিসফুল লাইফ টিভি, দেখো একবার কি বলে। এটা অনুরোধ করলাম। আপনারা সবাই, আমি তো কথা বলি শুধু 15 থেকে 35 বছর এইসব মানুষের জন্য আর কি। আমি আমার সমস্তটা হৃদয় দিয়ে আই লাভ ইউ, আই লাইক ইউ অল। আপনাদের এই ভবিষ্যৎ। আমি তো রিটায়ারমেন্ট করেই ফেলছি, এখন শুধু কিছু ইন্সপায়ার করার চেষ্টা করি আর কি। যাই হোক, আরেকটা কথা বলছি আরো একবার, ওই যে এক্সে আমার একটা অ্যাকাউন্ট আছে ইলন মাস্কের, আমার এত মজা লাগে তো ইন্সপায়ার করি, তো কথা বলি। প্রথম দিকে অবশ্য আমি একটা খারাপ কথা বলছি আর কি। যাই হোক, ওই যাদের সিঙ্গেল মাদার টাদার ওইসব বিষয় আমাকে রিস্ক কমাই দিছে। পরে আমি বুঝতে পারছি যে না, ওদেরকে এটা বলা যাবে না। তো আমাকে যেদিকে হাওয়া যায় সেদিকেই তো পাল খাটাতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। তো আমার কি দরকার পড়ছে ওগুলো বলা? ওরা যা খুশি তাই করুক, ওরা তো কুকুর শিয়ালের মতন জীবনযাপন করে ইন আদার সেন্স। সো আই ডোন্ট কেয়ার ফর দ্যাট, ওটা আমার কিছু যায় আসে না। তো ওরা খুব খুশি এখন, দেখি তো আমাকে বলছি তো 1-2 বার ফলস ইলন মাস্ক ফোন দিচ্ছে আমাকে। যাই হোক বাবা, আমি বলতেছি, আপনারা যারা টিনেজার বা আরো বড় হবেন, সবাই যে চাকরি করবেন বা করতে হবে এমন না। আমি সবসময় এনকারেজ করি, ডু সামথিং, কিছু একটা করেন। অনেক কিছু করার আছে। আমার যদি গ্রামে জায়গা থাকতো, সেটা নাই বা সুযোগ থাকতো, তাহলে আমি আসলে যে কি করতাম। তারপর আমি বলছি, এখানে প্রায় 200 টার্গেট, 200 বট গাছ মানে আছে, ছোট বড়, আমি ভিডিও দিব সেগুলো। তারপরে বহু গাছ লাগাইছি। আমি আপনাকে একটা বলি, ওই যে 3 ফলের গাছ লাগাইছি, 16-17 3 খাইছি। তারপরে রক মিলনের গাছ লাগাইছি, ছোট হয়েছে, খাইছি, সেটাও পাকছে বারান্দায়, 5 তলা 4 তলার বারান্দায়। তারপরে অনেকগুলো পেয়ারা গাছ, আপেল গাছ লাগাইছি, আম গাছ লাগাইছি। তো শখের বসে লাগাই, মরে যায় হয় না। 2টা পেয়ারা গাছ আছে, যেটা গোবর সার দিয়ে আমি বড় করছি। কলম কিনে নিয়ে আনি, একদম পেয়ারা ঝুলতেছে। আসলে এমন একটা সার দেয় ওরা আর কি, ওই যে কি বলে ওখানে, হরমোন টরমোন দেয় আর কি চাষ। যাই হোক, তো পেয়ারা ফুল আসছে এবার, গত বছরও আসছে, এবার আর মনে হয় ভালো আসবে। 2টা গাছে বর্ষা আসাতে বেশ সুন্দর পাতা টাতা গজাইছে এবং ফুলও আসছে, আমি দেখলাম আজকে। যাই হোক, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমি সবসময় বলি, আমার কিন্তু একটা ব্যবসা ছিল। ব্যবসা তো জীবনে কম কিছু করলাম না। একটা এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডেন্টিং ফার্ম ছিল, এবং আমার সেই লেদার চেষ্টা করছি। আমি 6 মাসের মাথায় আমার এলসি আসছে। আমি আসলে কান্না করতে করতে সেই জীবন বীমা ইয়েতে গেছি। আমার যখন হাতে আমার এলসিটা দিছে ওরা, আই ওয়াজ জাস্ট সিম্পলি ক্রাইং। চোখ দিয়ে পানি এসে গেছে, যত তাড়াতাড়ি আমি এলসি পাবো হংকং থেকে। কয়েক হাজার স্কোয়ার ফিট, 10,000-15,000 স্কোয়ার ফিট লেদারের আর কি। আর লেদারে ওখানে ওরা এজেন্টের, আমি যখন জানতে পারলাম যে লেদার এক্সপোর্ট হয় বেশিরভাগই এজেন্টের মাধ্যমে, কারণ টেনারের মালিকটা অনেকেই লেখাপড়াটা জানে না। এজেন্টের মাধ্যমে, এজেন্ট মানে একটা মধ্যস্বত্বভোগী আর কি। আমি বায়ার জোগাড় করবো, আমার নামে এলসি আসে, আমি ট্রান্সফার করে দেবো, ওনারা মালটা দিবে, ইন্সপেকশন হবে, চলে যাবে। সো এই ধরনের একটা ব্যবসা আর কি। সো আমি বহু নন ট্র্যাডিশনাল আইটেম চেষ্টা করছি, বহু হ্যান্ডিক্রাফটস এক্সপোর্ট করার চেষ্টা করছি। তো সেখানে একটা সমস্যা ছিল, ওই কোয়ালিটিতে আসে না, ওই সংখ্যায় ওই পরিমাণে দেওয়া যায় না। সো আপনাদেরকে অনুরোধ, এখন অনেক কিছু নন ট্র্যাডিশনাল আইটেম এক্সপোর্ট হয়, যেমন সুপারি গাছের খোল দিয়ে একটা প্লেট তৈরি করে, কাঠের অনেক কিছু। ওরা তো ন্যাচারাল চায়, এখন তো আসলে সবাই পৃথিবীতে ন্যাচারাল চাচ্ছে। কাঠের অনেক জিনিস, মাটির অনেক জিনিস এক্সপোর্ট হয়। আমি লাস্টে ওইসব ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর আমি বন্ধ করে দিয়েছি একটা সময়। পরে আমি আবার একটা হ্যান্ডিক্রাফটস এর চাকরি করছি, একটা, না সরি, ওইটা আমার এই জবের আগে, ইউএন জবের আগেই আমি একটা বোধহয় সম্ভবত হ্যান্ডিক্রাফটস এর দোকানে চাকরি করছি, একটা কোম্পানিতে। কি এক্সপোর্ট করতো জানেন? ওই ভদ্রলোক কমিউনিস্ট পার্টি করতো,
নিজে কিন্তু ক্রেতা দুরস্ত পোশাক আশাক করতো, কিন্তু ওই হ্যান্ডিক্রাফট গুলো কিন্তু নর্থ বেঙ্গলের সব গরিব মহিলাদের কাছ থেকে ওগুলো ধামা, সিক্কা, রূপার, পিতলের গয়না গাটি, মাটিরও মনে হয় গয়না, সিলভারের, ওরা তো ইউরোপে এগুলো তো কিনা খেলনার মতন পরে সাজগোজ করে আবার ফালাই দেয় ওয়ানটেন, এগুলো আর কি। এগুলো ওখানে মেলা হয়, সেই মেলাতেও যেত উনি, এবং ভালোই লাভ হতো আমি বিশ্বাস করি। ধামা ধুমা এইসব অনেক কিছু ট্র্যাডিশন হ্যান্ডিক্রাফটস আর কি। ওখানে একটা মজার ঘটনা বলি, একবার একটা হুগো শাভেজ মনে হয় আসছে পোল্যান্ড থেকে না জার্মানি থেকে, এই অফিসে আসছে বেড়াতে আর কি, বায়ার কাস্টমার। ওই সময় গুই সাপের চামড়া বন্ধ হয় নাই, গুই সাপের ব্যাগ ট্যাগ এই সেই অনেক কিছু, জুতা স্যান্ডেল, এগুলো এক্সপোর্ট হতো, ওগুলো করতো অনেক। সো ওই হুগো বেটা আসছে, আমাকে বলছে মজিম আপনি একটু ওকে এয়ারপোর্টে গিয়ে সিওপ করে আসে। তো আমি যাচ্ছি, ওই গাড়ির ভিতরে অনেকগুলো বাংলাদেশি টাকা বার করছে, অনেকগুলো টাকা, 10 টাকার, 5 টাকার, 20 টাকার নোট। আমি মনে করছি বোধহয় আমাকে দিয়ে যাবে এগুলো। আমি তো তখন চাকরি করি, আমার চলে আর কি, ভালোই বেতন টেতন যা দেয় আর কি, তাতে আমার চলে। তো আমি মনে করছি ওগুলো বোধহয় মজিম ইউ কিপ দিস। তো ও বলতেছে কি, আমি হোয়াট ইউ উইল ডু উইথ অল দিস, আমি জিজ্ঞেস করছি আর কি। তো কি বলতেছে আমাকে জানেন, কথাটা বলতেছি কত মানে খারাপ, বলছে আই উইল ইউজ অল দিস অ্যাজ টয়লেট পেপার। কেন চিন্তা, আমার কারেন্সি, আমার দেশের কারেন্সি, আমার বলার কিছু ছিল না। যাই হোক, এখন হলে হয়তো কিছু বলতাম আর কি। যাই হোক, তো এটা তো 90, এটা তো 80, 77, 78 বা 79 এরকম, এরকম সময়কার ঘটনা আর কি। যাই হোক, তো ওই অনেক কিছু নন ট্রেডিশনাল অনেক কিছু এক্সপোর্ট হয়। এখন দেখবেন মহিলারা এই যে ঘরে ঘরে চুল কেনে, এই চুল এক্সপোর্ট হয় কারণ ওরা পটচুলা বানায়, ওটা দিয়ে খুব দামি ওই পটচুলা, উইগের অনেক দাম। মাছের আঁশ বিক্রি হয়, মাছের আঁশ দিয়ে কি করে জানেন, মাছের আঁশ দিয়ে স্যুপ খায়, অত্যন্ত দামি স্যুপ খায় চায়নারা, জাপানিরা, এরা মাছের আঁশ, ওটা তো মাছেরই একটা অংশ, ওটাকে গালায়। আমি একবার আমাদের ইউএন এর সেক্রেটারি জেনারেল আসছে, জেভিয়ার ড্যাকুয়ার, সোনার গায়ে ও একটা পার্টি দিয়েছে, মিটিং ও পার্টি, আমাদের ইউএন সমস্ত ইউএন এর পরিবারের, না সরি সম্ভবত ইউনিসেফের, এক্সক্লুসিভলি ইউনিসেফের ছিল এটা। সো বহু লোক, আমাদের যা স্টাফ আছে 1200-1300 স্টাফ সোনার গায়ের বলরুমে। আমি তো চাকরি করছি, আমি দেখছি কাছ থেকে। এটা একটা ইসের স্যুপ দিছে, ওই ষাঁড়ের খুরা পায়া আর কি, একেবারে মোমের মতন, মোমের চাইতেও নরম এরকম আর কি, আর খুব পরিষ্কার সাদা। ওটা আসলে হয় কি, আমি আপনাদেরকে বলি, যত হাড়গোড় গুলো আছে না, এগুলোকে বড় ডেকচিতে জ্বালায়, নির্যাস বার করে। আর ওই গরুর খুরা তো পায়া খেতে খুব মজা, দেখবেন ছাগলের পায়া খুবই মজা, যদি সুযোগ থাকে খেয়ে দেখবেন। গরুর পায়া আরো রিচ, অনেক ইয়ে থাকে আর কি, অনেকে এটা হজম করতে পারে না, বা একটা বয়সে খাওয়া উচিত না। সো ওইটাকে বিস্কিটের মতন স্লাইস করে মেশিন দিয়ে কেটে ওইটা দিয়ে স্যুপ বানাইছে, সাধারণ টেস্ট। যাই হোক, নন ট্রেডিশনাল যে মানুষ কোথা থেকে শেখে, কোথা থেকে জানে, মানুষের কাছ থেকে মানুষে শেখে, মানুষের কাছ থেকে মানুষে জানে। আমার এখানে অনেক আইটেম এক্সপোর্ট হয়, এখনো হচ্ছে, আগেও হতো, আপনারাও করতে পারবেন, চেষ্টা করলে। অনেকেই তো ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবেন, আমি এনকারেজ করি। সো করতে পারবেন। আমার যদি জায়গা, এখানে হাঁস পালছি আমার এই রুমের ভিতরে, এখানে কই মাছ চাষ করছি আমি প্রায় 50-60, বড় হয় না ওইগুলো, প্লাস্টিকের ওই যে RFL এর বক্সে, ওগুলোতে বড় হয় না, খাবার দাবার দিতাম। যাই হোক, বচিত পেয়ারা গাছ এখন সামনে, এখানে 2টা আছে আর কি, সব মিলে ফুল আসতে হবে। সো আমার তো গায়ে রক্তে লেগে আছে যে এই বাগান, জমি, মাটি। আমার একটা ছোট্ট বাগান ছিল, সেখানে হয়তো আর কি একেবারে আমি তো 1-2-তে পড়ি, সেই অবস্থা সেই সময়। যাই হোক, আজকে বুঝতেই পারছেন যে এই যে আমি মিষ্টি কুমড়ার দিছি, স্বর্ণের খনি বলছি, এটার পিছনে কারণ আছে। আসলে আপনি জানেন, ইউরোপে 1 কেজি মিষ্টি কুমড়ার দাম 2-3 পাউন্ড বা আরো বেশিও হবে। সেটা অবশ্য অর্গানিক মানে কোনো কেমিক্যাল সার ইউজ করে না, ন্যাচারাল সার দেওয়া হয়। আমি তো পেয়ারা গাছে কোনো সার ইউজ করি না, আমি নিজে সার বানাইছি, গোবর কিনে নিয়ে আসছি, সেটা পচাইছি, সেটা বানাইছি। আর বাড়িতে তখন আমাদের সেই সময় কোনো কেমিক্যাল সার ইউজ হইতো না, সে 65, 67, 68 এরকম সময় আর কি। আমরা তো ন্যাচারাল লিখেছি, এখন না কেমিক্যাল সার ইউজ করা হয়, জমির ফার্টালিটি কমে গেছে। সো এই যে কুমড়া, এই কুমড়া ওদের পামকিন উৎসব হয়, পামকিন ফেস্টিভ্যাল, নানান রকম
রেসিপি ওরা তৈরি করে এই মিষ্টি কুমড়া দিয়ে। আর মিষ্টি কুমড়া একটা চরম উপাদেয় খাবার। আমাদের যখন কুমড়া হতো, ধরেন সেই কুমড়াগুলো পাকতো, লাগাতো তো সাধারণত ভাদ্র আশ্বিন কার্তিক মাসে কুমড়া, লাউ কুমড়া গাছ লাগাতো। কুমড়া পাকতে পাকতে এক একটা কুমড়া 10-15 কেজি হতো, একদম মানে মনে হয় যেন লতা ছিঁড়ে পড়বে, আসলে পড়তো না। আর কুমড়া কিন্তু 200, 300, 400 কেজিও হয়, এরকম হয় ইউরোপে, আমেরিকাতে। এখানে যে আরিয়াল বিল আছে এই ঢাকার পাশে, আমি গেছি তো সেখানে, এই পৌষ মাঘ মাসে অনেক বড় বড় কুমড়ো হয়, অনেক বড় বড় 50 কেজি 40 কেজি কুমড়া হয়। সো এই কুমড়া অত্যন্ত উপাদেয় খাবার। বিশেষ করে আমার মা যখন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আমাদের বলে বৈশাখী ঘুষা, ওগুলো আবার ডিম হতো একসময়, মৌকাঠালি বলে, ওই মাছ দিয়া যখন কুমড়া রান্না করতো, আর কুমড়া ওই চিংড়ি মাছ দিয়া কুমড়া ঝোল বা ভাজি হোক, ওটা দিয়ে ডাল দিয়ে খেতে এখনো আমরা খাই, বোনা করে খাই আর কি। সো এটা একটা অসাধারণ স্বাদ। কে কিভাবে নেবেন আমি জানি না। অনেক বড় লোকরা তো কুমড়া খায় না বা কিছু, ডাক্তাররা তো খেতে বলেন সবুজ রঙিন শাকসবজি খাওয়া শরীরের জন্য অনেক ভালো, আমরা খাই। আই লাইক ইট, আই লাভ ইট। বিশেষ করে কালারটা দেখলে, আমি বাজারে ইদানিং জাপানি কিছু ভ্যারাইটি আসছে ছোট, এত কাঁচা হলুদের মতন রং, আমার খালি তাকাই থাকতে ইচ্ছা করে, তাকাই থাকতে ইচ্ছা করে, কিনি, রং দেখে কিনি, যাচাই বাছাই করে কিনি, 10টা দোকান ঘুরে তারপরে কিনি, খাই, ভালোই লাগে, বাসায় সব পছন্দ করে। সো এটা একটা অসাধারণ জিনিস, অসাধারণ স্বাস্থ্যকর খাবার। আমি কেন বললাম, এই কুমড়া অনেকদিন রাখা যায়, গাছ পাকা হলে অনেকদিন রাখা যায়, ন্যাচারালি অনেকদিন রাখা যায়। আপনারা যারা এখানে রংপুর দিনাজপুরে প্রচুর, তিস্তার চরে প্রচুর কুমড়া হয়, বহুত জায়গায় হয়, চাঁদপুরে হয়, হাজীগঞ্জে হয়, হাজীগঞ্জে আমি ছিলাম, যাই হোক আমি জানতাম না, আমি খাইরা দেখলাম যে হাজীগঞ্জে, বরিশালও প্রচুর কুমড়া হয়, বিলে টিলে, বা আমাদের বাড়িতেও হতো আগে। এখন তো ভুলেও কেউ চাষ করে না, ভুলেও না, আমার গ্রামে সম্ভবত ভুলেও কেউ চাষ করে না, সবজি ফলায় না, সব বড় লোক হয়ে গেছে, মোবাইল নিয়ে থাকে। যাই হোক, বাট রংপুরে, তিস্তার ওই সমস্ত জেলায় প্রচুর হয়, প্রচুর হয়, এবং সস্তা, ওরা অনেক সময় বিক্রিও করতে পারে না। সো আপনারা যারা কিছু লেখাপড়া শিখেছেন, লেখাপড়া জানেন, বা একটা সময় ব্যবসা বাণিজ্য করতে চাইবেন, সো এখন আম এক্সপোর্ট হচ্ছে, গোলালু এক্সপোর্ট করতেছে, গোলালু ইউরোপে ওরকম দাম না, প্রচুর হয়। আর হল্যান্ডের তো গোলালু তো প্রধান খাবার, গোলালু বরং চিপস করা যেতে পারে, যেমন প্রিঙ্গল, যে আমেরিকান চিপস আছে, অনেক দাম, 300, 400, 500 টাকা, ছোট একটা কোটার দাম, ওটা মাথায় রাখতে পারেন। আর এই এই মিষ্টি কুমড়া, এটা আমার মনে হয় যদি কেউ ওখানে লিজ নেয়া, জমি নেয়া, অর্গানিক মানে কেমিক্যাল সার ছাড়া কুমড়া ফলাতে পারবেন, কোনো কচুরিপানার সার বা গোবর সার দিয়ে ফলাতে পারবেন, কোনো সমস্যা নাই। এটার একটা ভালো মার্কেট, মানে 1 কেজি কুমড়া 3 পাউন্ড, মানে 1 পাউন্ডে হলো 160 টাকা, তার মানে 300 আর 318, 400, 500 টাকার মতন 1 কেজি কুমড়ার দাম। জাপানেও অনেক দাম। সো যাই হোক, তো এইটা মাথায় রাখার জন্যই বলছি যে যদি কোনোদিনও করেন এটা, ইউরোপের সবগুলো দেশে, 27টা, 28টা, 29টা দেশে যোগাযোগ করতে পারেন যে আমি এই সুইট গোর্ড বা পামকিন এক্সপোর্ট করতে চাই, এই কোয়ালিটি পাঠাই দিলেন, 2-1টা স্যাম্পল ভালো দেখা কালেক্ট করে, যারা করবেন আর কি। জাস্ট এখন তো সবজি তো, কাঁচা সবজি তো এক্সপোর্ট হয়, লন্ডনে আমি চিনি 2-1জনকে, এক্সপোর্ট হয় প্রচুর, মিডল ইস্টেও যায়, কানাডাতেও যায়। সো সেটা যাচ্ছে, কিন্তু এই মিষ্টি কুমড়া, এক্সক্লুসিভলি মিষ্টি কুমড়া আর কি, এটা মাথায় রাখতে পারেন। যদি এটা বাল্ক আকারে প্রচুর মিষ্টি কুমড়া, বাংলাদেশের সারা জেলায় মিষ্টি কুমড়া হবে, সারা জেলার মাটি, এখানে কোনো সমস্যাই নেই। ওখানে ওই চরে তো আরো সহজ, চরে সহজ মানে পানের দিনে তো ডুবে যায়, এই শুকনার দিনে চাষ করে। সো ওগুলা তো মনে হয় যে, আমি জানি না, সরকারি জমি, খালের পার তো এটা সরকারি জমি, ওরা চাষ করে। যাই হোক, আবার এখন নতুন নতুন যে সমস্ত চর হচ্ছে এখানে, এই সমুদ্রে, আমাদের মনপুরা, নিজুম দ্বীপ, এদিকে নিত্য নতুন চর পড়তেছে, অনেক বিস্তীর্ণ জায়গা, সেসব জায়গাও চাষ হবে। সো এটা একটা সোর্সিং করতে পারবেন ভালো, আমার মনে হয় আর কি। আর নিজেদের যদি জায়গা জমি থাকে, কেউ স্পেশালি এক্সক্লুসিভলি চাষ করতেছেন, করতে পারেন। কিন্তু এটা এটা এই জন্য বলতেছি, এটা খুব পচনশীল নয়, এটা 3, 4, 5 মাস এমনিতেই রাখতে পারবেন, গাছ পাকা হলে কোনো সমস্যা নেই। আমাদের কুমড়াই তো জ্যৈষ্ঠ মাসেই পেকে যেত, সেটা তো জ্যৈষ্ঠ, আষাঢ়, ভাদ্র, আশ্বিন মাসেও আমরা এগুলো চিংড়ি মাছ দিয়ে খেতাম, মা রান্না করতো, ঘরে থাকতো। এটা একটা যেমন চাল কুমড়াও থাকতো, এটাও থাকতো আর কি, কুমড়া এটা অনেক দিন রাখা, সংরক্ষণ করা যায়, সুতরাং খরচ বেশি না।
সো আরো নন ট্রেডিশনাল কি একটা যে কম্পিটিশন কম, বা এখানে ইউরোপে তো কস্ট বেশি হওয়ার কারণ হলো ওদের দেশে তো লেবার কস্ট অনেক হাই না, সেই জন্য বাংলাদেশ থেকে কত লোক গিয়ে ওখানে খেতে খামারে কাজ করে, দেখেন না ভিডিও দেখি না, আমেরিকাতে যায়, ওই যে কানাডাতে সব মেক্সিকান, আমেরিকাতেও সব মেক্সিকান, ওই যে উত্তর দক্ষিণ আমেরিকা বহু হাজার হাজার লোক আমি দেখি, তো ওরা এনকারেজ করে ভিডিও দেয়, বলতেছে আমি এখানে আসছি কাজ করতেছি, আমার পরিবার ভালো আছে, আমার ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে। ন্যাচারালি এই ভিডিও দিয়ে ওদেরকে দিয়ে দেওয়ায় যাতে আরো লেবার আসে, বিকজ দে ল্যাক পিপল, মানে ওয়ার্কিং পিপল না থাকলে অর্থনীতির চাকা ঘুরবে কিভাবে, ক্ষেত খামারে চাষাবাদ করবে কারা? আমেরিকা তো বলছি লক্ষ লক্ষ একর জমি নিয়ে এক একটা খামার, মেশিনে মেকানাইজ সব, এই যে জলপাই পারে বড় মেশিনে ঝাঁকা দেয় গাছ, আর সব জলপাই পরে, ফল পরে, আপেল পরে মানুষের, সেটা তো আমেরিকা তো একটা দানবীয় রাষ্ট্র, চায়নাতেও একই অবস্থা। রাশিয়ার অবশ্য দেহের শীত প্রধান দেশ, তো ওখানে আমি অবশ্য কোনো সময় অত একটা বড় দেশ, পৃথিবীর সবচাইতে বড় দেশ, একেবারে 2 মহাদেশ নিয়ে। যাই হোক, এটা একটা মজা, কৃষি কাজে একটা মজা, আর এক্সপোর্ট ইম্পোর্ট করলেও এটা একটা মজা পাবেন। আমি তো চেষ্টা করছি করার জন্য, হয়েছেও, ব্যবসা হয় নাই যে তা না, বাট আসলে ওইভাবে হয় নাই, তো এটা না হওয়ার আমি এখন খুশি যে ব্যবসায় যাই নাই। হয়তো যে সমস্ত ব্যবসা বাণিজ্য বাংলাদেশে এখন হয়, আমি তো কাছ থেকে দেখছি এদেরকে, তো ওই রকম তো লুটার মধ্যে চাঁদাবাজ দখল বা একেবারে মানে মারমুখী ব্যবসায় না হওয়া অনেক ভালো আছে, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। বাট আপনারা করবেন, ওইভাবে না করেন, অন্তত সৎভাবে, ভদ্রভাবে, মার্জিতভাবে, তো ফরেন কারেন্সি আর্ন করবেন, ভালো লাগবে নিজেকে যে না একটা অ্যাগ্রো প্রোডাক্ট এক্সপোর্ট করতেছি, এইটা করেন বা অন্য যেটাই করেন, বা মাছ করেন, কোনো বিশেষ মাছ, দামি মাছ, যেগুলো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, যেগুলো কোনো কোনো মশলাপাতির গাছ লাগান। একটা 1 কেজি মরিচের দাম 18 লক্ষ, 20 লক্ষ টাকাও, তাও তো দেখলাম কুমিল্লাতে তো চাষ হচ্ছে। সো আই মিন যে ইউ ডু সামথিং ক্রিয়েটিভ, ঠিক আছে, একটা কিছু করেন, চিন্তা করতে করতে যখন মাথার মধ্যে চিন্তা করবেন, গবেষণা করবেন, যখন আপনার ঘুম হবে না এই একটা কিছু করার জন্য, সেদিন মনে করবেন যে না, আপনি আসলে কিছু একটা করতে পারবেন। ওই যে দরজায় সুযোগ যখন দরজায় এসে নক করে, তখন অনেকে বিরক্তি বোধ করে, আর কেউ রাতের পর রাত জেগে থাকে কখন সুযোগটা এসে দরজায় আমার নক করবে, আর আমি দরজা খুলে দেবো, সুযোগটা আমার ঘরে আসবে। এটাই হলো তফাৎ। সো আশা করি ভালো থাকবেন, আর কথা বাড়াইতেছি না, কিছু ইরানের খবর দেই। খবর কিছু নাই, এখন তো একটা নেগোসিয়েশন চলতেছে, পাকিস্তান মনে হয় কথা বলতেছে, টার্কি মার্কি কথা বলতেছে, কিন্তু ইরান এখন অনেক শর্ত দিচ্ছে যে না, আমরা এই শর্ত পূরণ ছাড়া আমরা এই যুদ্ধ বন্ধ করব না, চলবে, আমাদের যুদ্ধ চলমান থাকবে, রাহেগা। আর ট্রাম্প তো হুমকি দামকি দিচ্ছে, এই লোকটার কোনো কথার দাম নাই, ওইরকম একটা পজিশনে থেকে আসলে এই সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা কথা, এটা চারিত্রিক দৃঢ়তার বৈশিষ্ট্য নয়। আবার কি বলতেছে, ওই তো পাল্টাপাল্টি বলছে যে আমরা সমস্ত যারা যারা আমাদের বিরুদ্ধে জায়গা দেবে আমরা সবগুলোকে হিট করব, ইত্যাদি ইত্যাদি ইরান বলতেছে। আবার গোপনে গোপনে যা খবর বলে আর কি মানুষের বিভিন্ন মিডিয়া, আমি দেখি তো, আমি ওয়েস্টার্ন মিডিয়াই বেশি দেখি। সো আমি মনে করি, ক্রস চেক করি আর কি, আপনাদেরকে বলে হয়তো সিএনএন, আল জাজিরা, রয়টার্স, এপি, তারপরে জার্মানির আছে ডিডব্লিউ, অনেকগুলো, এনবিসি, সিবিএস নিউজ, যা যা আছে আর কি ওদের। সো এগুলো দেখলে মোটামুটি একটা ধারণা আপনার এমনিতেই জন্মে যাবে। অনেকে হয়তো ইংলিশ বুঝতে পারে না, সেটা দেখে বাংলায় দেখেন, আবার অনেকের এমবির সমস্যা, টাকার সমস্যা থাকে। যাই হোক, আমি দেখি, আমার কাজ সারাদিন মানে বলতে গেলে ওগুলোর পেছনে লেগেই থাকি। আবার আমাকে একদিন বলছে দেশের খবর রাখেন না, দেশের খবর তো বুয়াই বলে, বুয়া আরো আমার চেয়ে তো ভালো জানে দেশের খবর, আমাদের বুয়া আসলে জানা যায় আর কি, কি হয়েছে না হয়েছে। এই যে একটা রবিন রবিন পাঞ্জাবি না কি পাঞ্জাবি, একটা দুঃখজনক, এই দেশটা কোথায় যাচ্ছে, এগুলাকে একেবারে এমন ভাবে সাইজ করা যদি না করে এই তারেক রহমান, আসলে কপালে দুঃখ আছে। এত কিছু করার পরেও আমার ইচ্ছা আমি মাগনা দিব, সমস্যা কি, তোমার সমস্যা কি? নবীন ও বলছে, ও তো বিদেশে ছিল, ও যদি মাগনা দেয়, একটা দোকান দিয়ে বসবে যেখানে আমি মাগনা বিতরণ করব আমার কাপড় চোপড়, জামা কাপড়, হোয়াটস দ্য হেল, কি করবে? করার কি আছে? করার কিছু আছে? অত্যন্ত আপত্তিকর। আমি তো সবসময় বলছি, যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, দিনকে দিন বলবেন, রাতকে রাত বলবেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। বাপ সাপকে, সে প্রধানমন্ত্রীর, সে তার সাথে হট রিলেশন,
আর প্রধানমন্ত্রী তো দেখলাম না কোনো বক্তব্য বিবৃতি, দেখলাম হাসানাতকে বোধহয় কিছু বলছে বা কিছু অন্যান্য আউটলেট গুলো খুলছে, এখানে এটা বন্ধ আছে। আমি তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাচ্ছি। ঠিক আছে। আর হরমুজ প্রণালীতে তো ওনরা দখল করবে, ওনরা ধার দিচ্ছে, সেনাবাহিনী পাঠাবে, ল্যান্ড ফোর্স পাঠাবে। ইরান বলতেছে যে আসো, অসুবিধা নাই, ইউ উইল জাস্ট ওয়েলকাম ইউ, আমরা মালা নিয়ে রেডি আছি, তোমরা আসো। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।